মিয়ানমারের বিতর্কিত নির্বাচনে জান্তা সরকার দলের একতরফা জয়। সামরিক অভিযান মোকাবেলার বদলে চুক্তি করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। জনসম্মুখে এপস্টাইন ফাইলস ফেঁসে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীরা। এটি নিউজ দেখছেন। দেশের বাইরের খবরাখবর নিয়ে আমাদের প্রতিদিনকার আয়োজন ফিনিক্স ফিনান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডের সঙ্গে আছি আমি আব্দুল্লাহ আল মাহমুদ। শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো খবর। মিয়ানমারের বিতর্কিত সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে জান্তা সমর্থিত রাজনৈতিক দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি ইউএসডিপি। বৃহস্পতিবার ও শুক্রবার রাষ্ট্রীয় গণমাধ্যমে ঘোষিত ফলাফলে দেখা যায় নিম্নকক্ষের 263 আসনের মধ্যে 232টি এবং উচ্চকক্ষের ঘোষিত 157 আসনের মধ্যে 109টিতেই জয় পেয়েছে ইউএসডিপি। সামরিক মুখপাত্র জিয়াওমিন তুন জানান, মার্চে পার্লামেন্টের অধিবেশন ডেকে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের পর এপ্রিলে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করা হবে। গৃহযুদ্ধ, ব্যাপক দমনপীড়ন ও গ্রেফতার আতঙ্কের মধ্যে সেনা নিয়ন্ত্রিত নির্বাচনকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার সংস্থাগুলোর মতে অং সান সুচির এনএলডি সহ প্রধান বিরোধী দলগুলোকে বিলুপ্ত ঘোষণা করে নির্বাচন আয়োজন করা হয়েছে। জাতিসংঘের হিসেবে নির্বাচনী সময়কালে সামরিক বাহিনীর বিমান হামলায় 170 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ভয়ভীতির মাধ্যমে ভোটকেন্দ্রে যেতে বাধ্য করা হয়েছে ভোটারদের। এদিকে এই নির্বাচন প্রক্রিয়াকে স্বীকৃতি দেবে না বলে আগেই জানিয়েছিল দক্ষিণ পূর্ব এশিয়ার দলগুলোর জোট আসিয়ান। যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান মোকাবেলার বদলে চুক্তি করতে চায় ইরান। শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মনে করেন ইরান চুক্তি করতে চায়, তবে এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি। এ বিষয়ে উপসাগরে সামরিক বাহিনী মোতায়েনের বিষয়ে প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, একটি বৃহৎ নৌবহর ওই অঞ্চলের দিকে এগোচ্ছে। নৌবহরটি ইরানের কাছাকাছি স্থানে আছে এবং সেখানেই থাকবে। এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান আলোচনায় রাজি বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুক্রবার তুরস্ক সফরতে গিয়ে তুর্কির পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই কথা জানান আরাকচি। তবে ক্ষেপণাস্ত্র ও প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে ইরান কখনো আলোচনা করবে না বলে জানান তিনি। আরাকচি বলেন, তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে রাজি আছেন, তবে সেটি হতে হবে পারস্পরিক স্বার্থ, সম্মান ও সমতার ভিত্তিতে। রাশিয়ার পরিবর্তে ভেনেজুয়েলা থেকে খনিজ তেল আমদানি করতে ভারতকে আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনী নিকোলাস মাদুরোকে অপহরণের পর ভেনেজুয়েলার বিশাল তেল ভান্ডার এখন আমেরিকার পরোক্ষ নিয়ন্ত্রণে। আমেরিকা চাইছে ভারত রাশিয়ার বদলে তাদের নিয়ন্ত্রিত ভেনেজুয়েলা থেকে তেল সংগ্রহ করুক। রয়টার্সের প্রতিবেদনে এই দাবি করে বলা হয়েছে, নয়াদিল্লি এতে রাজি হলে ভারতীয় পণ্যের ওপর আরোপিত চড়া শুল্ক কমাতে পারে ওয়াশিংটন। পাশাপাশি দীর্ঘ প্রতীক্ষিত ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি চূড়ান্ত হতে পারে। 2025 সালে ভেনেজুয়েলা ও রাশিয়ার কাছ থেকে তেল কেনায় ভারতের ওপর 2 দফায় 25% করে মোট 50% শুল্ক আরোপ করে আমেরিকা। রয়টার্সের প্রতিবেদনের মতে, আমেরিকার সঙ্গে বাণিজ্যিক সমঝোতার পথ প্রশস্ত করতে ভারত ইতিমধ্যে রাশিয়া থেকে তেল আমদানি কমাতে শুরু করেছে। তবে এই কৌশলগত পরিবর্তন বা বাণিজ্য চুক্তি নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি ভারত সরকার। কলঙ্কিত মার্কিন অর্থদাতা এবং যৌন অপরাধী জেফ্রি এপস্টাইনের তদন্ত সংশ্লিষ্ট 30 লাখ পৃষ্ঠারও বেশি গোপন নথি প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ এই ঘোষণা দেন। প্রকাশিত এই বিশাল তথ্য ভাণ্ডারে 2000-এরও বেশি ভিডিও এবং 1,80,000 ছবি রয়েছে। এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট অনুযায়ী ট্রাম্প প্রশাসন এসব নথি প্রকাশ করতে বাধ্য হয়েছে। এই নথি প্রকাশের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এপস্টাইনের কথিত অপরাধমূলক সম্পর্কের প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে বিচার বিভাগ। তবে এর ফলে বিশ্বের অনেক ক্ষমতাধর ব্যক্তির মুখোশ উন্মোচিত হওয়ার পথে। প্রকাশিত নথিগুলো বিশ্লেষণে বেরিয়ে আসছে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে এপস্টাইনের গভীর ও রহস্যময় সম্পর্কের তথ্য। ইমেল আদান প্রদানে দেখা গেছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিকের
সঙ্গেও এপস্টনের যোগাযোগ ছিল। ব্রিটেনের সাবেক রাজ পরিবার এবং রাজনৈতিক মহলেও এই নথির আঁচ লেগেছে। যুদ্ধের অচলাবস্থা কাটাতে ও আলোচনার টেবিলে রাশিয়াকে দুর্বল করতে প্রতি মাসে 50,000 রুশ সেনা হতাহতের পরিকল্পনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে এক বৈঠকে তিনি জানান, ইউক্রেনীয় ইউনিটগুলোর মূল লক্ষ্য হবে ফ্রন্ট লাইনে প্রতি মাসে অন্তত 50,000 রুশ সেনার ক্ষয়ক্ষতি করা। এতে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হবে ক্রেমলিন। জেলেনস্কির মতে সংখ্যাটি এমন একটি পর্যায়ে থাকা উচিত যা প্রতি মাসে রুশ বাহিনীতে নতুন সেনা নিয়োগের সক্ষমতাকে ছাড়িয়ে যাওয়া। গত বছরের শেষ মাসগুলোতে রুশ বাহিনীর ক্ষতি ধারাবাহিকভাবে বেড়েছে উল্লেখ করে জেলেনস্কি আরও জানান, 2025 সালের ডিসেম্বরে প্রায় 35,000 রুশ সেনা নিহত বা গুরুতর আহত হয়েছে, যা আগের মাসগুলোর তুলনায় অনেক বেশি। তবে যুদ্ধের চূড়ান্ত বিজয়ের জন্য এই সংখ্যাকে মাসে 50,000-এ উন্নীত করাকে সেরা মাত্রা হিসেবে উল্লেখ করেন তিনি। 2022 সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত রাশিয়া প্রায় 12 লাখ সেনা হতাহত হয়েছে বলে দাবি ইউক্রেনের। তবে আন্তর্জাতিক কোনো সংস্থা এই সংখ্যার সত্যতা নিশ্চিত করেনি। দর্শক, এ পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও যা থাকছে। অর্থনৈতিক সংকটে জাতিসংঘ জুলাই মাসেই তহবিল শেষ হওয়ার সতর্কবার্তা। কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে 2 শতাধিক শ্রমিকের প্রাণহানি। বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে। চলতি বছরের 30 সেপ্টেম্বর পর্যন্ত অতিরিক্ত 65,000 H-2B মৌসুমি গেস্ট ওয়ার্কার ভিসা দেবে যুক্তরাষ্ট্র। দেশে শ্রমিক সংকট কাটাতে এই সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ফেডারেল রেজিস্ট্রারের এক নোটিশে বলা হয়েছে, শ্রমিক সংকটে মারাত্মক আর্থিক ক্ষতির ঝুঁকিতে থাকা নিয়োগকর্তাদের জন্য এই ভিসাগুলো উন্মুক্ত করা হবে। নোটিশে আরও বলা হয়েছে, অতিরিক্ত H-2B ভিসা কার্যকর করতে অস্থায়ী একটি বিধি আগামী মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। মৌসুমি ব্যবসার নিয়োগকর্তারা, বিশেষ করে হোটেল খাত, দীর্ঘদিন ধরেই অতিরিক্ত ভিসার দাবি জানিয়ে আসছিলেন। ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির কারণে কিছু নির্মাণ প্রতিষ্ঠান শ্রমিক সংকটের অভিযোগও করেছে। তবে অভিবাসন কমানোর পক্ষে থাকা গোষ্ঠীগুলো এই ভিসার বিরোধিতা করছে। তারা বলছে, এতে মার্কিন শ্রমিকদের মজুরি কমে যাওয়ার ঝুঁকি থাকে। পাকিস্তানের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকি ইনসাফ PTI দলের প্রতিষ্ঠাতা ইমরান খানের চোখে অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন জানিয়ে PTI দলের মহাসচিব সালমান আকরাম রাজা অভিযোগ করে বলেন, ইমরান খানের স্বাস্থ্য নিয়ে সরকার 5 দিন ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছে। তিনি আরও বলেন, হেফাজতে থাকা অবস্থায় ইমরান খানকে ন্যূনতম মৌলিক মানবাধিকারও দেওয়া হচ্ছে না। তার পরিবারকেও হাসপাতালে নেওয়ার কারণ জানানো হয়নি। এর আগে পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার নিশ্চিত করেছিলেন, ইমরান খানকে সাময়িকভাবে PM হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে চক্ষু বিশেষজ্ঞরা তাকে পরীক্ষা করেছেন। ইমরান খানের সঙ্গে সাক্ষাতের অনুমতি না পেয়ে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি সহ PTI-এর বিপুল সংখ্যক নেতাকর্মী ও সংসদ সদস্য সুপ্রিম কোর্টের বাইরে জড়ো হন। অন্তত 200 সংসদ সদস্য সেখানে উপস্থিত হয়ে ইমরান খানের মৌলিক অধিকার হরণের প্রতিবাদ জানিয়েছিলেন। জাতিসংঘ আসন্ন অর্থনৈতিক ধসের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন সংস্থাটির মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। সদস্য রাষ্ট্রগুলো ফি না দেওয়াতে এই ঝুঁকি তৈরি হয়েছে বলে জানান তিনি। জাতিসংঘ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে জানিয়ে মহাসচিব গুতেরেস বলেন, এই সংকট গভীর হচ্ছে, এতে সংস্থার কার্যক্রম ব্যাহত হচ্ছে। আগামী জুলাইয়ের মধ্যে অর্থ শেষ হয়ে যেতে পারে। জাতিসংঘের 193টি সদস্য দেশের কাছে চিঠি লিখে সংস্থাটিতে তাদের বাধ্যতামূলক ফি প্রদানের নিয়ম মেনে চলা, নতুবা ধস ঠেকাতে সংস্থার অর্থনৈতিক নিয়মকানুন রদবদল করার আহ্বান জানিয়েছেন অ্যান্টোনিও গুতেরেস। জাতিসংঘে সবচেয়ে বেশি তহবিলের যোগান দেওয়া যুক্তরাষ্ট্র সংস্থাটি নিয়মিত কার্যক্রম এবং শান্তিরক্ষা খাতে আর অর্থ দিতে না চাওয়ায় এবং কয়েকটি সংস্থা থেকে নিজেদের প্রত্যাহার করে নেওয়ায় এই সংকট তৈরি হয়েছে। আরও কয়েকটি সদস্য দেশও ফি বকেয়া রেখেছে কিংবা ফি দিতে অস্বীকৃতি জানাচ্ছে। যুক্তরাজ্য ও জার্মানির মতো দেশগুলো বৈদেশিক সহায়তা কমিয়ে দিয়েছে। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ডে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন।
অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড দেখছেন। গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে একটি খনি ধসের ঘটনায় 200-রও বেশি মানুষ নিহত হয়েছেন। বুধবার দেশটির পূর্বাঞ্চলে রুবায়া কলটন খনিতে এই ধসের ঘটনা ঘটে। 2024 সাল থেকে এই রুবায়া খনিটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী মার্চ 23 মুভমেন্ট বা M23 নেতৃত্বাধীন জোটের অধীনে আছে। তাদের নিয়োগ করা প্রাদেশিক গভর্নর লুমুম্বা কাম্বেরে মুইসা শুক্রবার এই ধসের খবর নিশ্চিত করেন। তিনি জানান, এই ঘটনায় খননকারী শিশু ও নারীসহ 200-রও বেশি মানুষের প্রাণহানি হয়েছে। কয়েকজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যারা নিহত হয়েছেন তারা খনির ভেতর থাকা অবস্থাতেই মাটি ধসে পড়ে। যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে যাচ্ছে শক্তিশালী বোম সাইক্লোন। ভয়াবহ এই শীতকালীন ঝড়টি ক্যারোলিনা থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত বিস্তৃত হতে পারে। এর প্রভাবে যুক্তরাষ্ট্রের দক্ষিণ পূর্ব ও মধ্য আটলান্টিক অঞ্চলে অস্বাভাবিক তুষারপাত, বিধ্বংসী ঝড়ো হাওয়া এবং উপকূলীয় বন্যার আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার রাত থেকে শনিবারের মধ্যে ঝড়ের প্রভাব শুরু হবে। শনিবার রাত নাগাদ নর্থ ক্যারোলিনা ও ভার্জিনিয়া উপকূলীয় এলাকায় তুষারপাতের সঙ্গে প্রায় হারিকেন গতির দমকা হাওয়া মিলে মারাত্মক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। আবহাওয়াবিদরা জানান, শুক্রবার রাতে নর্থ ক্যারোলিনা উপকূলের কাছে বোম সাইক্লোন সৃষ্টি হবে এবং শনিবার শক্তি সঞ্চয় করবে। এদিকে জর্জিয়ার উত্তরাংশ, ক্যারোলিনা ও দক্ষিণ ভার্জিনিয়া সহ দক্ষিণ পূর্ব যুক্তরাষ্ট্রে প্রায় 3 কোটি মানুষ শীতকালীন ঝড়ের সতর্ক বার্তার আওতায় রয়েছে। এসব এলাকা এখনও গত সপ্তাহের ওই প্রাণঘাতী ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শেষ করব, তবে তার আগে ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মিয়ানমারের বিতর্কিত নির্বাচনে জান্তা সমর্থিত দলের একতরফা জয়। সামরিক অভিযান মোকাবেলার বদলে চুক্তি সই করতে চায় ইরান, দাবি ট্রাম্পের। জনসম্মুখে এপস্টাইন ফাইলস ফেঁসে যাচ্ছেন ট্রাম্প প্রশাসনের প্রভাবশালীরা। অর্থনৈতিক সংকটে জাতিসংঘ, জুলাই মাসেই তহবিল শেষ হওয়ার সতর্কবার্তা। কঙ্গোর পূর্বাঞ্চলে খনি ধসে 2 শতাধিক শ্রমিকের প্রাণহানি। দর্শক, এই ছিল ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রেজেন্টস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। পুরোটা সময় সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।